অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা কনফার্ম করবে। অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা কনফার্ম করবে সবাই। চলো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা দেখব ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিয়াম্বেল, সিটিজেনশিপ আর ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজ। তো এতগুলো জিনিস আজ আমরা দেখব। তো ক্লাসটা মন দিয়ে করো, এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসে, বিভিন্ন এক্সামে এসে থাকে, প্রিয়াম্বেল থেকে কোশ্চেন এসে থাকে, সিটিজেনশিপ থেকে কোশ্চেন এসে থাকে। তো এই চ্যাপ্টারটাও খুব ইম্পর্ট্যান্ট। চলো, আজকে আমরা শুরু করব দ্য প্রিয়াম্বেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রিয়াম্বেল অর্থাৎ মুখ বন্ধ থাকে, যে যেরকম বইয়ের সামনে মুখ বন্ধ বলে লেখা থাকে, সেই রকমই প্রিয়াম্বেল কনস্টিটিউশনের একটা জিস্ট, একটা কথা বলে ভারতের কনস্টিটিউশন কেমন, ভারতের শাসন ব্যবস্থা কেমন, তার কথা বলে ইন্ডিয়ান প্রিয়াম্বেল। তো প্রিয়াম্বেল বা প্রস্তাবনা, ভারতের সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বেল কি, কখন সেটা মুভ হয়েছিল, রেজুলেশনটা কখন সেটাকে গ্রহণ করা হয়েছিল, প্রিয়াম্বেলে কি কি লেখা আছে, সেই লেখাগুলোর অর্থ কি, সমস্ত কিছুটা আজ আমরা ক্লাসে দেখব। তো দেখো, দ্য প্রিয়াম্বেল। দেখো, দ্য প্রিয়াম্বেল হুইচ ইজ বেসড অন দ্য অবজেক্টিভ রেজলিউশন। এই অবজেক্টিভ রেজলিউশন এটাকে পাস করেছিল জওহরলাল নেহেরু দ্বারা, এটাকে কংগ্রেসের সভায় মুভ করা হয়। অবজেক্টিভ রেজলিউশন জওহরলাল নেহেরু দ্বারা কংগ্রেসের সভায় মুভ করা হয়েছিল। was drafted by and moved by Pandit Jawaharlal Nehru and adopted by Constituent Assembly, যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভা গ্রহণ করেছিল। তো প্রিয়াম্বেল প্রথমে অবজেক্টিভ রেজলিউশন নামে ছিল, যেটা মুভ করেছিল, যেটাকে এনেছিলেন জওহরলাল নেহেরু। পরবর্তীকালে সেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভা থেকে গ্রহণ করা হয়েছিল। ইট হ্যাজ বিন অ্যামেন্ডেড, সংবিধানকে আমেন্ড করা হয়েছে, প্রস্তাবনাকে আমেন্ড করা হয়েছে। যদি বলে প্রস্তাবনাকে বা প্রিয়াম্বেলকে কি আমেন্ড করা যায়, তাহলে অবশ্যই যায়, কারণ এটা হয়েছে। 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, 42nd 42তম সংবিধানের সংশোধনী দ্বারা আমেন্ড করা হয়েছে। কাকে? প্রিয়াম্বেলকে। 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনীর দ্বারা প্রিয়াম্বেলকে আমেন্ড করা হয়েছে বা সংশোধন করা হয়েছে। বাই হুইচ, যেটার দ্বারা 3 নিউ ওয়ার্ডস, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, 2SI, socialist, secular and integrity were added। তো তিনটে নতুন ওয়ার্ড সেখানে অ্যাড হয়েছে, সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি, 42তম সংবিধান সংশোধনীর দ্বারা 1976 খ্রিস্টাব্দে। তাহলে প্রিয়াম্বেলকে কি করা গেছে? প্রিয়াম্বেলকে বা প্রস্তাবনাকে সংশোধন করা গেছে। প্রিয়াম্বেল প্রথম মুভ করেছিলেন অবজেক্টিভ রেজলিউশন নামে পণ্ডিত জওহরলাল নেহেরু, পরবর্তীকালে সেটা সংবিধান সভা দ্বারা স্বীকৃতি পায়। দ্য প্রিয়াম্বেল ইজ নন জাস্টিকেবল, যেটাকে জাস্টিকেবল নয়, যেটাকে
জাজ করতে পারে না, যেটাকে সুপ্রিম কোর্টের দ্বারা কোনো জুডিশিয়াল রিভিউ যার নেই, নন জাস্টিকেবল ইন নেচার অ্যান্ড ক্যান নট বি এনফোর্সড ইন এনি কোর্ট অফ ল। কোনো কোর্টের আইন দ্বারা এটাকে এনফোর্স করা যায় না, প্রিয়াম্বেলকে কোনো কোর্টের আইন দ্বারা এনফোর্স করা যায় না। দ্য আইডিয়া অফ সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস হ্যাজ বিন টেকেন ফ্রম সোভিয়েত রাশিয়া। প্রিয়াম্বেলে যে জাস্টিসের প্রক্রিয়াগুলো আছে, পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক, পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক যে জাস্টিসের ফর্মুলাটা আছে সেটা সোভিয়েত রাশিয়ার থেকে নেওয়া হয়েছে, রাশিয়া থেকে সেটা নেওয়া হয়েছে। দ্য আইডিয়া অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি, এটা আগেও বলা হয়েছে, হ্যাজ বিন টেকেন ফ্রম ফ্রেঞ্চ রেভলিউশন। ফরাসি বিপ্লব থেকে লিবার্টি, সাম্য, মৈত্রী এবং ভ্রাতৃত্ববোধ, লিবার্টি, ফ্রেটার্নিটি অ্যান্ড ইকুয়ালিটি, তিনটে নেওয়া হয়েছে কোথা থেকে? ফরাসি বিপ্লবের আদর্শ থেকে। তো দ্য প্রিয়াম্বেল ইজ নন জাস্টিকেবল, যেটাকে বিচার করা যায় না, যেটা বিচার্য নয়, প্রিয়াম্বেল প্রস্তাবনা বিচার্য নয়, অ্যান্ড ক্যান নট বি এনফোর্সড ইন এনি কোর্ট অফ ল, কোনো কোর্ট অফ ল দ্বারা এটাকে এনফোর্স করা যাবে না। দ্য আইডিয়া অফ সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস হ্যাজ বিন টেকেন ফ্রম রাশিয়া, সোভিয়েত রাশিয়া থেকে পলিটিক্যাল জাস্টিসের যে সংজ্ঞাগুলো, পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল, তিনটে জাস্টিসের সংজ্ঞা নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়ন থেকে। দ্য আইডিয়া অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি হ্যাভ বিন টেকেন ফ্রম ফ্রেঞ্চ রিভলিউশন, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি তিনটে নেওয়া হয়েছে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। তাহলে আমরা প্রিয়াম্বেল সম্পর্কে দেখলাম, এরপর আমরা জানবো প্রিয়াম্বেল তাতে কি লেখা আছে। ইন্ডিয়ান প্রিয়াম্বেল তাতে কি লেখা আছে সেটা আমরা জানবো। চলো দেখো, দা প্রিয়াম্বেল, দা প্রিয়াম্বেল এটা একটা ধরনের প্রস্তাবনা, যেভাবে আমেরিকার প্রস্তাবনাকে অনুসরণ করে ভারতে এই প্রস্তাবনাটা রচিত হয়েছে, ইউএসএ ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবনাকে অনুসরণ করে, যেমন উই দ্য পিপল অফ আমেরিকা থাকে, সেই ধরনেরই আছে এখানে। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি রিসলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ সোভেরিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক and to secure to all its citizens liberty of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact and give to ourselves this Constitution. এটা হলো সংবিধানের প্রস্তাবনা, প্রিয়াম্বেল, যেটা এই ধরনের একটা বিষয় শপথ নেওয়ার সময় পাঠ করতে হয়, যখন মন্ত্রীরা শপথ নেন। কিন্তু এই প্রস্তাবনা এটা সংবিধানকে ব্যাখ্যা করে, ভারতের সংবিধান কি রকম, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য কি, সমস্ত কিছুটাই সংবিধান ব্যাখ্যা করে। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, তো ভারতের সর্ব উপরে সবচেয়ে বেশি ক্ষমতা কাদের? পিপলদের, ভারতের জনগণের। হ্যাভিং সোলেমলি রিসলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া, ইন্ডিয়াকে গঠন করার জন্য, ইনটু এ সোভেরিন, সোশ্যালিস্ট, সোভেরিন একটা সার্বভৌম, একটা সোশ্যালিস্ট সামাজিক, সেকুলার ধর্ম নিরপেক্ষ দেশ, ভারত কি ধরনের দেশ? ধর্ম নিরপেক্ষ দেশ। ডেমোক্রেটিক গণতান্ত্রিক দেশ, ভারত একটা গণতান্ত্রিক দেশ। রিপাবলিক প্রজাতান্ত্রিক দেশ, ভারত প্রজাতান্ত্রিক দেশ। গণতন্ত্রে জনগণ সরকার নির্বাচন করে, প্রজাতন্ত্রে সরকার হয় জনগণের প্রতিনিধি, প্রজাতন্ত্রে রাষ্ট্রপতি থাকে, গণতন্ত্রে প্রধানমন্ত্রী থাকে। and to secure to all its citizen, all its citizen কে সিকিউর করার জন্য জাস্টিস, জাস্টিস কিসের উপর? ন্যায় কিসের উপর স্থাপিত হবে? সোশ্যাল সামাজিক ন্যায়, ইকোনমিক অর্থনীতির ন্যায়, অর্থনৈতিক ন্যায়, অ্যান্ড পলিটিক্যাল রাজনৈতিক ন্যায়। জাস্টিস, প্রিয়াম্বেলে জাস্টিস কত ধরনের হয়? সামাজিক ন্যায়, সোশ্যাল জাস্টিস, ইকোনমিক ন্যায়, ইকোনমিক জাস্টিস,
অর্থনৈতিক ন্যায়, আর পলিটিক্যাল জাস্টিস রাজনৈতিক ন্যায়। তিন ধরনের ন্যায়ের কথা বলে প্রিয়াম্বেল। ভারতের সংবিধান। লিবার্টি, লিবার্টি স্বাধীনতা কিসের উপর? ভারতের সংবিধানে স্বাধীনতা কিসের উপর আছে? লিবার্টি অফ থট চিন্তার উপর, এক্সপ্রেশন অনুভূতির উপর, বিলিভ ভাব প্রকাশ করা, এক্সপ্রেশন, বিলিভ বিশ্বাস, ফেথ অ্যান্ড ওরশিপ, ওরশিপ ধর্ম পালন, ধর্ম নিজের মতামত প্রকাশ, ওরশিপের ক্ষেত্রে, ফেথের ক্ষেত্রে, বিলিফের ক্ষেত্রে, এক্সপ্রেশনের ক্ষেত্রে, থটের ক্ষেত্রে সমস্ত জায়গায় আছে স্বাধীনতা। স্বাধীনতা আছে সমস্ত জায়গায় ভারতে। ইকুয়ালিটি কিসের উপর আছে? ইকুয়ালিটি অফ স্টেটাস অ্যান্ড অপরচুনিটি। ইকুয়ালিটি অফ স্টেটাস অ্যান্ড অপরচুনিটির উপর আছে ইকুয়ালিটি, সাম্য আছে, সমতা আছে। অ্যান্ড টু প্রমোট অ্যামং দেম অল, অ্যান্ড টু প্রমোট অ্যামং দেম অল। ফ্যাটার্নিটি ভ্রাতৃত্ববোধ কিসের উপর আছে? অ্যাসুরিং দ্য ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। ভারতের ইউনিটি এবং ইন্টিগ্রিটির জন্য ভ্রাতৃত্ববোধের একটা সমন্বয় সমস্ত জায়গাতেই সংবিধানে করা আছে। সংবিধান গৃহীত হয়েছিল ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধান সভায় দিস 26 ডে অফ নভেম্বর, 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে সংবিধান সভায় সংবিধান গৃহীত হয়। ডু হেয়ার বাই অ্যাডপ্ট, এটাকে অ্যাডপ্ট করা হলো সংবিধানকে, ইনেক্ট, ইনেক্ট করা হলো, অ্যাক্টে আনা হলো, অ্যান্ড গিভ টু আওয়ার সেলফ, এবং আমাদেরকে সমর্পিত করা হলো ভারতীয়দেরকে, দিস কনস্টিটিউশন। সংবিধান সভা এই দিন ভারতকে তার সংবিধান সমর্পণ করলেন। সংবিধান সভার দ্বারা গৃহীত হলো সংবিধান 1949 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। তো ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দিস 26 ডে অফ নভেম্বর 1949 ডু হেয়ার বাই অ্যাডপ্ট, enact and give to ourselves this constitution। তাহলে প্রিয়াম্বেল থেকে এত কিছু আমরা দেখতে পেলাম। কি কি দেখতে পেলাম? দেখতে পেলাম উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic, sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens justice, social, economic, and political, liberty of thought, expression, belief, faith, and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact, and give to ourselves this Constitution. তাহলে প্রিয়াম্বেল এতদূর পর্যন্ত আমরা দেখলাম। নেক্সট আমরা দেখব ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ। এটা আছে কনস্টিটিউশনের পার্ট 1। পার্ট 1 এ আমরা প্রবেশ করেছি। পার্ট 1 আর্টিকেল কত থেকে কত? 1, আর্টিকেল 1 টু আর্টিকেল 4। পার্ট 1 এ আর্টিকেল 1 টু আর্টিকেল 4, দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, ভারতের কেন্দ্র এবং তার রাজ্যসমূহ, ভারতের ইউনিয়ন এবং তার টেরিটরি। আর্টিকেল 1, আর্টিকেল 1 যেখান থেকে শুরু হচ্ছে, প্রথম নম্বর আর্টিকেল, ভারতের সংবিধানের প্রথম আর্টিকেল কি বলে? শেষ ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, অর্থাৎ ভারতের নামকরণ করে। ইন্ডিয়া যেটাই ভারত, শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট, কি বলেছে? ইন্ডিয়া যেটা ভারত সেটা অবশ্যই হতে হবে কতগুলা স্টেটের ইউনিয়ন, কতগুলা স্টেটের যুক্তরাষ্ট্র, রাদার দেন ফেডারেশন অফ দ্য স্টেট। ফেডারেশন অফ দ্য স্টেট যেমন হয়ে থাকে যে কতগুলো রাজ্যের মধ্যে চুক্তির মাধ্যমে একটা দেশ তৈরি, সেটা না। ভারতের রাজ্যগুলো ভারতের সঙ্গে জুড়ে সবসময়। ভারতের রাজ্যগুলো কোনোদিনও ভারত থেকে আলাদা হতে পারবে না সংবিধান অনুযায়ী। সেহেতু ভারত হলো শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট, কতগুলো স্টেটের সমূহ। ভারত হলো কতগুলো রাজ্যের সমূহ, ইউনিয়ন অফ স্টেট রাদার দেন ফেডারেশন অফ স্টেট। তাহলে আর্টিকেল 1 বলছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত
shall be a union of state rather than federation of state. Article 1. Article 2 empowers the parliament to admit new state. নতুন কোন রাজ্যকে পার্লামেন্ট ভারতে কি করতে পারে, নিয়ে আসতে পারে ইনটু ইউনিয়ন অফ ইন্ডিয়া এন্ড টু এস্টাবলিশ এ নিউ স্টেট। কোন ফরেন স্টেটকে ভারত নিজের বলে দখল করতে পারে, তখন আর্টিকেল 2 এর আন্ডারে সেই স্টেটটা থাকবে। যখন কোনো ফরেন স্টেটকে ভারতের আন্ডারে দখল করা হবে, তখন সেটা কোন আর্টিকেলের আন্ডারে হবে? আর্টিকেল 2 এর আন্ডারে হবে। আর্টিকেল 3 deals with the formation of new state out of territory of the existing state. কোন একটা স্টেট আছে ভারতে, সেই স্টেটটা থেকে আরেকটা নতুন স্টেট তৈরি করা হবে। কোন একটা রাজ্য আছে, সেটাকে ভেঙে আরো একটা নতুন রাজ্য তৈরি হবে বাই ইউনাইটিং টু অর মোর স্টেট, বা এটা হতে পারে দুটো স্টেটকে যোগ করে একটা আলাদা স্টেট তৈরি করা হতে পারে। দিস আর্টিকেল অলসো এম্পাওয়ার্স দ্য পার্লামেন্ট টু অল্টার দ্য টেরিটরি অর নেম। তারা স্টেটের বাউন্ডারি বাড়াতে পারে, কমাতে পারে, বা নাম পরিবর্তন করতে পারে। যেরকম একটা সময় বিহার, পুরুলিয়া জেলা ভারত পশ্চিমবঙ্গের বিহারের অন্তর্গত ছিল, কিন্তু বাউন্ডারি চেঞ্জ করে আর্টিকেল 3 এর আন্ডারে সেটাকে পশ্চিমবঙ্গের অন্তর্গত করা হয়। একটা সময় বিহার একত্রিত ছিল, বিহারকে ঝাড়খণ্ড এবং বিহারে ভাগ করা হয়। তো এগুলো সমস্ত কিছুটাই হয়ে থাকে আর্টিকেল 3 এর আন্ডারে। কিন্তু যখন কোনো বাইরের দেশের কোনো অংশ ভারতে এসে যোগ হয়, যেমন ছিটমহল, যেমন বেরুবাড়ি ইউনিয়নের ছিটমহল, যেমন পন্ডিচেরি, যেমন হায়দ্রাবাদ দেশীয় রাজ্য ছিল, জুনাগড়, কাশ্মীর, এগুলো যখন যোগ হয়েছিল, এগুলো আর্টিকেল 2 এর আন্ডারে যোগ হয়েছিল। আর্টিকেল 4 says that laws made under article 2 and 3, যেগুলো 2 এবং 3 এর অন্তর্গত, অর্থাৎ 2 অর্থাৎ ফরেন স্টেটকে ভারতের আন্ডারে নেবে, আর 3 অর্থাৎ ভারতের আন্ডারের কোন স্টেটের বাউন্ডারি পরিবর্তন, নাম পরিবর্তন, বা স্টেটটা ভেঙে একটা অন্য স্টেট গঠন, আর নট টু বি কনসিডার অ্যাজ অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল 368। আর 368 কি বলে? সংবিধান সংশোধনের কথা বলে। কিন্তু যেগুলো 2 এবং 3 নম্বর আর্টিকেলের অন্তর্গত, অর্থাৎ যেগুলোতে রাজ্য তৈরি হবে, সৃষ্টি হবে, বাউন্ডারি চেঞ্জ হবে, সেগুলোতে 368 নম্বর ধারা অনুযায়ী সংবিধান সংশোধন হবে না। সেগুলোতে সংবিধান সংশোধন করতে হলে আর্টিকেল 4 এর দ্বারা করতে হবে। আর্টিকেল 4 এর দ্বারা করতে হবে। তো রাজ্য গঠন, রাজ্যের সীমানা গঠন, নাম পরিবর্তন, এগুলো কিন্তু সংশোধন হয় আর্টিকেল 4 এর দ্বারা। আর্টিকেল 4 এর দ্বারা সিম্পল মেজরিটি দ্বারা সেটা সংশোধন হয়ে থাকে। তাহলে আমরা আবার প্রথম দিকে আর্টিকেল 1 থেকে দেখব। আর্টিকেল 1 says India, that is ভারত, shall be a union of state rather than federation of state। তো ভারত কি ইউনিয়ন অফ স্টেট, ফেডারেশন অফ স্টেট নয়। ইন্ডিয়া যেটাই ভারত, ইন্ডিয়া কিন্তু একটাই নাম। এই ভারত আর ইন্ডিয়ার কন্ট্রোভার্সি এসেছিল যে ইন্ডিয়া নাম হবে না ভারত নাম হবে, কিন্তু নাম তো দুটোই। ভারত যেটা, ইন্ডিয়া সেটাই, ইন্ডিয়া যেটা, ভারত সেটাই। সংবিধান দুটোকেই স্বীকৃতি দেয়, সংবিধান দুটোকেই স্বীকৃতি দেয়। আলাদাভাবে কোনো নাম কোনো জায়গায় লেখার প্রয়োজন নেই। ইন্ডিয়া যেখানে লেখা হয়, ভারত সেখানে লেখা হয়। অফিসিয়াল পেপারে ইংলিশে ইন্ডিয়া লেখা হয়, হিন্দিতে ভারত লেখা হয়, হিন্দিতে ভারত লেখা হয়। আর্টিকেল 1 says India, that is ভারত, shall be union of state rather than federation of state। তাহলে ইন্ডিয়া কি ইউনিয়ন অফ স্টেট, কে বলেছে? আর্টিকেল 1। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, কে বলেছে? আর্টিকেল 1। আর্টিকেল 2 empowers the parliament, পার্লামেন্টকে ক্ষমতাশালী করে কিসে? টু অ্যাডমিট নিউ স্টেট, কোন একটা নতুন স্টেটকে অ্যাডমিট করার জন্য ভারতে, ইনটু দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া এন্ড টু এস্টাবলিশ এ নিউ স্টেট, ফরেন স্টেট, কোন একটা ফরেন স্টেটকে অ্যাকোয়ার করছে, কোন একটা জায়গাকে অ্যাকোয়ার করছে, সেটা আর্টিকেল 2 এর অনুসারে হবে। আর্টিকেল 3 কি বলছে? কোন ভারত দেশের মধ্যেই কোন স্টেট আছে, এক্সিস্টিং স্টেট, কোন একটা রাজ্য আছে, সেই রাজ্যের কোন সীমানা পরিবর্তন হবে
সেই রাজ্যের নাম পরিবর্তন হবে, বা সেই রাজ্য ভেঙে আরো রাজ্য তৈরি হবে, বা সেই রাজ্যটা অন্য কোনো রাজ্যের সঙ্গে জুড়ে একটা বড় রাজ্য তৈরি হবে, সেগুলো হবে আর্টিকেল 3 এর আন্ডারে। আর আর্টিকেল 4 কি বলে? আর্টিকেল 4 বলে যে 2 এন্ড 3, আর্টিকেল 2 এন্ড 3 এর আন্ডারে যে সংশোধনীগুলো হবে সেগুলো আর্টিকেল 4 এর আন্ডারে হবে। সংবিধান সংশোধনী 368 এর আন্ডারে হবে না। সংবিধান সংশোধনী যেখানে 368 নম্বর আর্টিকেল কথা বলে, সেইটাতে হবে না। 4 নম্বর আর্টিকেল দ্বারা সংবিধান সেখানে সংশোধন হবে। নেক্সট, পার্লামেন্ট ক্যান ফর্ম এ নিউ স্টেট। পার্লামেন্ট পারে একটা নতুন স্টেট গঠন করতে। অল্টার দ্য এরিয়া, কোনো এরিয়াকে ছোট বড় করতে, কোনো রাজ্যকে ছোট করতে, কোনো রাজ্যকে বড় করতে। বাউন্ডারিজ, কোনো বাউন্ডারি বৃদ্ধি করতে, ছোট করতে। অ্যান্ড নেম অফ দ্য এক্সিস্টিং স্টেট, কোনো স্টেটের নাম পরিবর্তন করতে। বাই এ ল পাসড বাই সিম্পল মেজরিটি। সিম্পল মেজরিটি মানে যতজন পার্লামেন্টে উপস্থিত থাকছে তাদের মধ্য থেকে মেজরিটি একটা চাই। যদি 10 জন থাকে তাহলে 6 জনের মেজরিটি চাই। 4 জন ভোট না দিলেও হবে, 4 জন ভোট বিরোধে দিলেও হবে, 6 জন যেমন তার পক্ষে ভোট দেয়। তো সিম্পল মেজরিটি যতজন পার্লামেন্টে উপস্থিত থাকবে তার মেজরিটি। সেই সিম্পল মেজরিটিতে পার্লামেন্ট কোন স্টেটের নাম পরিবর্তন, সীমানা পরিবর্তন, সেই স্টেটের সঙ্গে নতুন স্টেট যুক্ত বা সেই স্টেট ভেঙে নতুন স্টেট তৈরি, এগুলো পার্লামেন্ট করতে পারে। এরপর এর ক্ষেত্রেই নতুন কোনো অ্যাক্ট শুরু হয়েছিল। এইটাকে ভারতের রাজ্যগুলো, বড় বড় রাজ্য ছিল, ব্রিটিশরা যখন ভারত ছেড়ে যায় 1947 খ্রিস্টাব্দের পর ভারত কয়েকটা বড় রাজ্যে বিভক্ত ছিল। তো শাসনের সুবিধার জন্য আর প্রাদেশিক যে ভাষার ভিত্তিতে ভারতকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, আরো কয়েকটা রাজ্যে ভাগ করা হয়। অনেকগুলো রাজ্যে ভাগ করা হয়েছিল ভারতকে। তো সেইটা ভাগ করা হয়েছিল স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956, 1956 খ্রিস্টাব্দের রাজ্য পুনর্গঠন আইন দ্বারা। 1956 খ্রিস্টাব্দের রাজ্য পুনর্গঠন আইন দ্বারা। ইন 1956 there were 14 states, 14টা রাজ্য ছিল, 6 ইউনিয়ন টেরিটরিজ, 6টা ইউটিস ছিল, 6টা ইউনিয়ন টেরিটরিজ ছিল। ইন 1951 ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট, লিঙ্গুইস্টিক অর্থাৎ ভাষার ভিত্তিতে। 1951 খ্রিস্টাব্দে ভাষার ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ ওয়াজ ক্রিয়েটেড, অন্ধ্রপ্রদেশকে গঠন করা হয়েছিল। প্রথম লিঙ্গুইস্টিক স্টেট অন্ধ্রপ্রদেশকে গঠন করা হয়েছিল ভাষার ভিত্তিতে। এটা ইম্পর্টেন্ট, এটা কোশ্চেন এসে থাকে। প্রথম ভাষার ভিত্তিতে গঠিত স্টেটটির নাম কি, রাজ্যটির নাম কি? ভাষা আন্দোলনের ফলে, পট্টি শ্রীরামলুর ভাষা আন্দোলনের ফলে অন্ধ্রপ্রদেশ, তেলেগু ভাষাভাষীদের নিয়ে অন্ধ্রপ্রদেশ আলাদা একটা রাজ্য প্রথম গঠিত হয়। দ্য ইম্পর্টেন্ট কমিটি অফ স্টেট রিঅর্গানাইজেশন ওয়াজ, এই স্টেটকে আলাদা করার জন্য ভাষার ভিত্তিতে বা আরো অন্য কিছুর ভিত্তিতে সেই জন্য কমিটি গঠিত হয়। সেই কমিটিগুলো কি কি ছিল? ধর কমিটি। ধর কমিটি 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতার পরই গঠিত হয়েছিল। জেপিভি, জেভিপি, জওহরলাল নেহরু বল্লভভাই প্যাটেল কমিটি। অ্যান্ড এটা হয়েছিল 1948 খ্রিস্টাব্দে। অ্যান্ড ফজল আলী কমিটি 1953 খ্রিস্টাব্দে। ফজল আলী কমিশন ভাষার ভিত্তিতে ভারতের রাজ্যগুলিকে আলাদা আলাদা ভাবে ভাগ করে। তো ফজল আলী কমিশন গঠিত হয়েছিল 1953 খ্রিস্টাব্দে। তো ভারতের রাজ্যগুলো পুনর্গঠনের জন্য কোন কোন কমিটি গঠিত হয়? ধর কমিটি, জেভিপি কমিটি অ্যান্ড ফজল আলী কমিটি। অন্ধ্রপ্রদেশ ছিল ভারতের প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য। অন্ধ্রপ্রদেশ ছিল ভারতের প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য। অন্ধ্রপ্রদেশ গঠন হয় ফজল আলী কমিশন ভাষার ভিত্তিতে, তারা রাজ্যকে ভাগ করেছিল। ধর কমিটি, জেভিপি কমিটি রাজ্য পুনর্গঠনের জন্য গঠিত হয়েছিল। ধর কমিটি এবং জেভিপি কমিটি। দিল্লি ওয়াজ মেড ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, এনসিআর। দিল্লিকে এনসিআর করা হলো ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি
by the 69 Constitutional Amendment Act, 69 Constitutional Amendment Act দ্বারা 1991 খ্রিস্টাব্দে দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি করা হলো দিল্লিকে 1991 খ্রিস্টাব্দে 69তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা, সংবিধান সংশোধনের দ্বারা। বোম্বে ইজ ডিভাইডেড ইনটু মহারাষ্ট্র এন্ড গুজরাট। বোম্বে বলে যে প্রদেশটা ছিল ব্রিটিশ সাম্রাজ্যে, সেটা স্বাধীনতার পর দুটো ভাগে ভাগ করা হলো 1960 খ্রিস্টাব্দে। মহারাষ্ট্র একটার নাম হলো গুজরাট। বোম্বে যে প্রভিন্সটা ছিল সেটা দুটো নামে বিভক্ত হলো, একটা মহারাষ্ট্র একটা গুজরাট 1960 খ্রিস্টাব্দে। সিকিম ভারতের অন্তর্গত হয়েছিল, পরবর্তীকালে সেটাকে আলাদাভাবে স্টেট গঠন করা হলো 36তম সংবিধান সংশোধনের দ্বারা 1975 খ্রিস্টাব্দে। 1975 খ্রিস্টাব্দে 36তম সংবিধান সংশোধনের দ্বারা সিকিমকে ভারতের আলাদা স্টেট বলে ঘোষণা করা হলো 1975 খ্রিস্টাব্দে। তো সিকিম ভারতের আলাদা স্টেট ঘোষিত হলো 1975 খ্রিস্টাব্দে সংবিধান সংশোধনী 36 নম্বর সংবিধান সংশোধনী দ্বারা, 36 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দ্বারা 1975 খ্রিস্টাব্দে সিকিম ভারতের একটা রাজ্য হলো। গুজরাট থেকে মহারাষ্ট্র দুটো ভাগে ভাগ হয়েছিল বোম্বাই প্রদেশ থেকে গুজরাট ও মহারাষ্ট্র দুটো ভাগে ভাগ হলো 1960 খ্রিস্টাব্দে। দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল জোন করা হলো কবে? ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি ঘোষিত হলো দিল্লি 1991 খ্রিস্টাব্দে 69তম সংবিধান সংশোধনীর দ্বারা। তো ইন 1956 দেয়ার ওয়ার 14 টেস্ট। প্রথমে ছিল 14টা রাজ্য। ভারত যখন স্বাধীন হয় তখন ভারতে ছিল 14টা রাজ্য এন্ড 6টা ইউনিয়ন টেরিটরিজ। ইন 1951 ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট অন্ধ্রপ্রদেশ। 1951 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশ প্রথম ভাষার ভিত্তিতে গড়ে উঠল রাজ্য। The important committees of state reorganization was Dhar Committee, JVP Committee and Fazal Ali Committee. Dhar Committee, Jawaharlal Nehru Vallabhbhai Patel Committee and Fazal Ali Committee. এই তিনটে কমিটি ছিল ভারতের রাজ্য পুনর্গঠনের কমিটি। দিল্লি ওয়াজ মেড ন্যাশনাল ক্যাপিটাল। দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি কবে করা হলো? 1991 খ্রিস্টাব্দে 69তম সংবিধান সংশোধনী দ্বারা। বোম্বাই প্রদেশকে ভেঙে মহারাষ্ট্র এবং গুজরাট দুটো ভাগে ভাগ করা হলো 1960 খ্রিস্টাব্দে। বোম্বাই প্রদেশকে ভেঙে মহারাষ্ট্র এবং গুজরাট দুটো ভাগে ভাগ করা হলো 1960 খ্রিস্টাব্দে। আর সিকিমকে ভারতের রাজ্য হিসাবে ঘোষণা করা হলো 1975 খ্রিস্টাব্দে 36তম সংবিধান সংশোধনীর দ্বারা। 1975 খ্রিস্টাব্দে 36তম সংবিধান সংশোধনীর দ্বারা। Welcome to Galaxy Power. Line in. তাহলে আমরা কি দেখলাম? ভারতের রাজ্য পুনর্গঠন হলো, 14টা স্টেট ছিল প্রথম। ভারতের স্বাধীনতার পর ভারতে 14টা রাজ্য ছিল, যেগুলো ভেঙে ভেঙে আরো ভাষার ভিত্তিতে রাজ্য গঠিত হয়েছিল। ফজল আলী কমিশনের নেতৃত্বে, ধর কমিটির নেতৃত্বে, জেভিপি কমিটির নেতৃত্বে। 1975 খ্রিস্টাব্দে সিকিম ভারতের রাজ্য হলো। 1960 খ্রিস্টাব্দে বোম্বাই ভেঙে গুজরাট রাজ্য তৈরি হলো, মহারাষ্ট্র রাজ্য তৈরি হলো। 1991 খ্রিস্টাব্দে 69তম সংবিধান সংশোধনীর দ্বারা দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে চেঞ্জ করা হলো। নেক্সট আমরা আসবো সিটিজেনশিপ, নাগরিকত্ব। নাগরিকদের অধিকার, নাগরিকদের কোনটা অধিকার নয়, কারা নাগরিকত্ব পাবে, নাগরিকত্ব কারা হারাবে, কি কি নিয়ম নাগরিকত্ব পাওয়ার, সমস্ত কিছুটা আমরা দেখব। নাগরিকত্ব যে পার্টটা সিটিজেনশিপ, সেটা পার্ট 2 এ পার্ট 2 5 to 11 আর্টিকেলে লেখা আছে। যেমন পার্ট 1 আমরা দেখলাম 1 থেকে 4 নম্বর আর্টিকেল, 1 to 4 আর্টিকেল। পার্ট
পার্ট 2 এ আমরা দেখব 5 to 11 আর্টিকেল, এটা সিটিজেনশিপের কথা বলে, নাগরিকত্বের কথা বলে। আমরা ভারতের নাগরিক, তার প্রমাণ কি? আমরা ভারতের নাগরিক কিভাবে? আমরা নাগরিকদের সুবিধা কি? নাগরিক থাকার সুবিধা কি? নাগরিকত্ব কিভাবে পাওয়া যায়? নাগরিকত্ব কিভাবে চলে যায়? সমস্ত কিছুটা নাগরিকত্বের চ্যাপ্টারে দেখা হবে। দেখো, এই নাগরিকত্ব চ্যাপ্টার থেকে কোশ্চেন পরীক্ষায় এসে থাকে, তো এই জন্য এই চ্যাপ্টারটাও খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য সিটিজেনশিপ আন্ডার আর্টিকেল 5 to 11 পার্ট 2। পার্ট 2 এর আন্ডারে আর্টিকেল 5 থেকে 11 নাগরিকত্বের কথা বলে, সিটিজেনশিপের কথা বলে। আর্টিকেল 5 কি বলে? সিটিজেনশিপ অ্যাট কমেন্সমেন্ট অফ কনস্টিটিউশন। কনস্টিটিউশন যখন ঘোষিত হয় তখন থেকে ভারতের সিটিজেন যারা, 1950 খ্রিস্টাব্দে ঘোষিত হয়েছিল সংবিধান, কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি। তো এই 26শে জানুয়ারি 1950 থেকে যারা ভারতের নাগরিক আছে তাদের কথা বলে। সিটিজেনশিপ অ্যাট কমেন্সমেন্ট অফ কনস্টিটিউশন, 1950-এর 26শে জানুয়ারি কমেন্সমেন্ট করা হয়েছিল কনস্টিটিউশনকে, তখন থেকে যারা সিটিজেন তাদের কথা বলে। আর্টিকেল 6 কাদের কথা বলে? রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসন হু হ্যাভ মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান। যারা পাকিস্তান থেকে ভারতে এসেছিল সেই নাগরিকদের অধিকারের কথা বলে আর্টিকেল 6। আর্টিকেল 6 কাদের কথা বলে? যারা দেশ ভাগের পর পাকিস্তান থেকে ভারতে এসেছিল উদ্বাস্তুরা, তাদের কথা বলে আর্টিকেল 6। আর্টিকেল 6 কাদের কথা বলে? যারা মাইগ্রেট হয়ে এসেছিল পাকিস্তান থেকে ভারতে, আর্টিকেল 6 তাদের কথা বলে। আর্টিকেল 7 কাদের কথা বলে? রাইট টু সিটিজেন হু মাইগ্রেটেড টু পাকিস্তান ফ্রম ইন্ডিয়া। যারা ভারত থেকে, যেসব নাগরিকরা ভারত থেকে পাকিস্তান চলে গেল তাদের কথা বলে আর্টিকেল 7। যেসব নাগরিকরা ভারত থেকে পাকিস্তান চলে গেছিল তাদের কথা বলে আর্টিকেল 7। আর্টিকেল 8 কার কথা বলে? রাইট অফ পিআইও। পিআইও অর্থাৎ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। যারা ইন্ডিয়ান অরিজিন, বিদেশে থাকে, যাদের বংশ ইন্ডিয়ার সাথে জড়িয়ে আছে। ওসিআই, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, যারা ওভারসিজে থাকে, যারা বিদেশে থাকে, ওসিআই। পিআইওরা ইন্ডিয়ান নাগরিক নয়, ওসিআইরা ইন্ডিয়ান নাগরিক হতেও পারে, কারণ তারা বিদেশে গিয়ে কাজ করছে, ইন্ডিয়াতে ফিরে আসবে। ওসিআই ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, পিআইও পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, যারা ইন্ডিয়ান অরিজিন কিন্তু বর্তমানে ভারতের নাগরিক নয়। তো আর্টিকেল 8 তাদের কথা বলে। আর্টিকেল 9 কাদের কথা বলে? পার্সন অ্যাকোয়ারিং সিটিজেনশিপ অফ অ্যানাদার কান্ট্রি। যদি কেউ অন্য দেশের সিটিজেনশিপ নিয়ে থাকে, নট টু বি দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, তারা তখন আর ভারতের সিটিজেন থাকবে না, তাদের সিটিজেনশিপ চলে যাবে। পার্সন অ্যাকোয়ারিং সিটিজেনশিপ অফ অ্যানাদার কান্ট্রি নট টু বি সিটিজেন অফ ইন্ডিয়া। আর্টিকেল 9 কাদের কথা বলে? যারা অন্য দেশের সিটিজেনশিপ, নাগরিকত্ব গ্রহণ করেছে, তারা আর ভারতের নাগরিক থাকবে না, তারা আর ভারতের নাগরিক থাকবে না, তাদের কথা বলে আর্টিকেল 9। আর্টিকেল 10 কাদের কথা বলে? কন্টিনিউয়েন্স অফ দ্য রাইটস অফ সিটিজেন, নাগরিকদের অধিকারের কথা বলে আর্টিকেল 10। নাগরিকদের অধিকারের কথা বলে আর্টিকেল 10। আর্টিকেল 11 কি বলে? পার্লামেন্ট টু রেগুলেট দ্য রাইট অফ সিটিজেনশিপ বাই ল। পার্লামেন্টের ক্ষমতা আছে সিটিজেনশিপকে, নাগরিকত্বকে রেগুলেট করার, নিয়ন্ত্রণ করার। নাগরিকত্ব আইনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পার্লামেন্টকে দেয়া আছে, তার কথা বলে আর্টিকেল 11। তো আর্টিকেল 5 থেকে 11 কি কি বলে? আর্টিকেল 5 থেকে 11 কি কি বলে আমরা দেখব। আর্টিকেল 5 কি বলে? আর্টিকেল 5 বলে নাগরিকত্ব কখন থেকে? যখন থেকে সংবিধান কার্যকরী হয়েছে, কমেন্সমেন্ট হয়েছে, ঘোষিত হয়েছে। তাহলে আর্টিকেল 5 সিটিজেনশিপ এট কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। সিটিজেনশিপ এট কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। আর্টিকেল 6 কাদের কথা বলে? যারা পাকিস্তান থেকে ভারতে এসেছিল, দেশভাগের পর যারা পাকিস্তান থেকে ভারতে এসেছিল তাদের অধিকারের কথা বলে, সেই নাগরিকদের অধিকারের কথা বলে।
আর্টিকেল 7 কি বলে? যারা ভারত থেকে পাকিস্তানে গিয়েছিল তাদের নাগরিকদের অধিকারের কথা বলে। আর্টিকেল 8 কি বলে? আর্টিকেল 8 বলে যারা বিদেশে থাকে, পিআইও পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ওসিআই এনআরআই এদের কথা বলে। পিআইও ওসিআই এনআরআই এদের কথা কে বলে? আর্টিকেল 8। আর্টিকেল 9 কি বলে? যারা বিদেশের নাগরিকত্ব গ্রহণ করবে তাদের ভারতের নাগরিকত্ব অটোমেটিক চলে যাবে। যারা বিদেশের নাগরিকত্ব গ্রহণ করবে তাদের ভারতের নাগরিকত্ব অটোমেটিক চলে যাবে। আর্টিকেল 9 তার কথা বলে। আর্টিকেল 10 কি বলে? নাগরিকদের সুবিধার কথা বলে, নাগরিকদের অধিকারের কথা বলে। আর্টিকেল 11 কি বলে? পার্লামেন্ট বা সংসদ আইন প্রণয়ন করতে পারবে নাগরিকদের নিয়ে, নাগরিকদের রেগুলেট করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য পার্লামেন্ট আইন তৈরি করতে পারবে। তো 5 থেকে 11 নম্বর আর্টিকেল এগুলো বলে। নেক্সট আমরা দেখব কিভাবে নাগরিকত্বকে অ্যাকুইজিশন করা যায়, কিভাবে অন্য দেশের নাগরিক ভারতের নাগরিকত্ব পেতে পারে, তার কি কি পদ্ধতি সেগুলো আমরা দেখব। ভারতের নাগরিক পেতে গেলে কি কি পদ্ধতি অনুসরণ করতে হয় সেই সমস্ত কিছুটা আমরা এখানে দেখব। চলো দেখো, অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ। সিটিজেনশিপ কিভাবে আদায় করা যায়? দ্য সিটিজেনশিপ অ্যাক্ট অফ 1955। তো সিটিজেনশিপ অ্যাক্ট কখন পাস করা হয়েছিল? নাগরিকত্ব আইন 1955 খ্রিস্টাব্দে। 1955 খ্রিস্টাব্দে ভারতের নাগরিকত্ব আইন পাস করা হয়। প্রোভাইডস ফর 5 ওয়েজ টু অ্যাকোয়ারিং সিটিজেনশিপ। 5টা পদ্ধতি দিয়েছে, যে পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা সিটিজেনশিপ নাগরিকত্ব পেতে পারি। যারা নাগরিক নয় ভারতের তারা নাগরিকত্ব পেতে পারে 5টা পদ্ধতির মাধ্যমে। পদ্ধতিগুলো কি কি? প্রথম পদ্ধতি বাই বার্থ, জন্মগতভাবে। এভরি পারসন বর্ন ইন ইন্ডিয়া, যারা ভারতে জন্মগ্রহণ করেছে আফটার 26 জানুয়ারি 1950, 1950-এর 26শে জানুয়ারির পর যারা জন্মগ্রহণ করেছে, শ্যাল বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, তারা অবশ্যই ভারতের নাগরিক। বাই বার্থ, জন্মগতভাবে তারা ভারতের নাগরিক। 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারির পর যারা জন্মগ্রহণ করেছে ভারতে তারা জন্মগতভাবে ভারতের নাগরিক, ইরেসপেক্টিভ অফ দা ন্যাশনালিটি অফ হিজ পেরেন্টস। তাদের পেরেন্টসের ন্যাশনালিটি যাই হোক, ইরেসপেক্টিভ তাদের পেরেন্টের ন্যাশনালিটি ইন্ডিয়ান হতে হবে, ইন্ডিয়ান হতে হবে তাদের পেরেন্টসের ন্যাশনালিটি। দ্য চিলড্রেন অফ ফরেন ডিপ্লোম্যাটস, যেসব ফরেন ডিপ্লোম্যাটস ভারতে আছে, কোনো অন্য দেশের যারা ডিপ্লোম্যাটস ভারতে আছে তারা পোস্টেড ইন ইন্ডিয়া, যারা ইন্ডিয়াতে পোস্টেড আছে, অ্যান্ড এনিমি অ্যালায়েন্স, যারা শত্রু দেশ, ক্যান নট অ্যাকুয়ার ইন্ডিয়ান সিটিজেনশিপ। যারা ফরেন ডিপ্লোম্যাটস যারা ভারতে আছে তাদেরও সন্তান হবে, তাহলে তারা বাই বার্থ ভারতের সিটিজেন হবে না, বা এনিমি অ্যালায়েন্স থেকেও কেউ হবে না। বাই ডিসেন্ট, বাই ডিসেন্ট, এই ডিসেন্টের অধিকারটা কি? পারসন বর্ন আউটসাইড ইন্ডিয়া, যেসব ব্যক্তিরা ভারতের বাইরে জন্মগ্রহণ করবে আফটার 26 জানুয়ারি 1950, 1950-এর 26শে জানুয়ারির পর যারা ভারতের বাইরে জন্মগ্রহণ করেছে, বাট বিফোর ডিসেম্বর 10, 1952, কিন্তু 1952 ডিসেম্বরের 10-এর আগে আর সিটিজেন অফ ইন্ডিয়া বাই ডিসেন্ট, তারা ডিসেন্ট অনুযায়ী, নিয়ম অনুযায়ী ভারতেরই সিটিজেন হবে। ইফ দেয়ার ফাদার ওয়াজ এ সিটিজেন এট দ্য টাইম অফ হিজ বার্থ, যদি তার বাবা যখন জন্ম হয়েছিল তখন সে ছিল ভারতের নাগরিক। তাহলে ভারতের স্বাধীনতার পরও 1950-এর 26শে জানুয়ারির পরও 52 পর্যন্ত যার জন্ম হয়েছে সেই ব্যক্তিটার বাবা যদি ভারতে নাগরিক ছিল তাহলে সেও ভারতের নাগরিক অটোমেটিকলি হয়ে যাবে। বাই রেজিস্ট্রেশন, এই পদ্ধতিটা আরো বিভিন্ন বিদেশি যারা ব্যক্তি, যারা অন্যান্য দেশের ব্যক্তি তাদের জন্য। The central government may, on an application, register as a citizen of India any person
ইফ হি বিলংস টু এনি অফ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ। কি কি পালন করতে হবে তাদেরকে ক্যাটাগরি গুলো? এ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, পিআইও, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, তাদের বংশগতভাবে যদি ইন্ডিয়ান হয় তারা, হু ইজ অর্ডিনারিলি রেসিডেন্ট ইন এনি কান্ট্রি ইন এনি প্লেস অর আউটসাইড আনডিভাইডেড ইন্ডিয়া। যারা ইন্ডিয়ান বংশগত, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, তারা যেখানেই থাকুক তারা এই অ্যাপ্লাইটা করতে পারে। এ পার্সন হু ইজ ম্যারিড টু সিটিজেন অফ ইন্ডিয়া, যদি কোনো ভারতের সিটিজেনকে কেউ ম্যারিড করেছে, বিয়ে করেছে, অ্যান্ড রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফর 7 ইয়ার, এবং 7 বছর ধরে ভারতে আছে সে, তাহলে সে অধিকার পাবে ভারতে রেজিস্ট্রেশন করার নাগরিকত্বের জন্য। যদি কোনো ভারতীয় ব্যক্তিকে কেউ বিয়ে করেছে, তাহলে সে যদি 7 বছর আছে সেখানে, তাহলে সে অধিকার পাবে নাগরিকত্বের অ্যাপ্লাই করার জন্য। মাইনর চিলড্রেন অফ পার্সন হু আর সিটিজেন অফ ইন্ডিয়া, minor children of person who are citizen of India, and a person of full age and capacity whose parents whose parents are registered as citizen of India। তাহলে কোনো পার্সন যার বাবা মা ভারতীয়, সেও কিন্তু জন্মসূত্রে বা রেজিস্ট্রেশন করেও সে ভারতের নাগরিক পেতে পারে, যদিও সে বাইরে থাকে। বাই ন্যাশনালাইজেশন, by naturalization it can acquire by a foreigner, কোনো বিদেশি ব্যক্তি এটা পেতে পারে ন্যাচারালাইজেশনের দ্বারা, who has resided in India for 12 year। কোন একটা বিদেশি ব্যক্তি যদি 12 বছর ধরে ভারতে আছে, তাহলে সে ভারতের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারে, 12 বছর ধরে কোনো বিদেশি ব্যক্তি ভারতে থাকলে। বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি, ভারত যদি অন্য কোনো দেশের কোন একটা রাজ্যকে দখল করে, কোন একটা অঞ্চল দখল করে, তাহলে অটোমেটিক্যালি সেই অঞ্চলের লোকগুলো ভারতের নাগরিক হয়ে যাবে। ইফ এনি টেরিটরি বিকেম এ পার্ট অফ ইন্ডিয়া, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্পেসিফাইস দ্য পার্সন অফ দ্য টেরিটরি টু বি সিটিজেন অফ ইন্ডিয়া। যদি কোনো অংশ ভারত দখল করে বা কোনো দেশ থেকে দখল করে, তাহলে সেই দেশের যে অংশটা দখল করবে ভারত, সেই অংশের নাগরিকদের নাগরিকত্ব ভারতীয় হবে, অটোমেটিক্যালি নাগরিকদের নাগরিকত্ব ভারতে হবে, কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না। তাহলে আমরা দেখলাম যে সিটিজেনশিপ কি করে অ্যাকুয়ার করা যায়। প্রথমত বাই বার্থ, জন্মগতভাবে যারা ভারতীয়, 1950 সালে যখন সংবিধানের কমিটমেন্ট হয়, ঘোষণা করা হয়, তখন থেকে যারা ভারতীয়, যারা জন্মেছে ভারতে, তারা সকলেই ভারতের নাগরিক। বাই ডিসেন্টের মাধ্যমে যদি হয়, যদি কারোর বাবা ভারতীয় হয় স্বাধীনতার আগে পর্যন্ত বা 1950-এর আগে পর্যন্ত, তাহলে 1950 থেকে 52 খ্রিস্টাব্দের মধ্যে তার জন্ম হলেও বাইরেও যদি জন্ম হয়, তাহলেও সে ভারতের নাগরিক। রেজিস্ট্রেশনের মাধ্যমে কি করা যেতে পারে? 7 বছর যদি কোনো বা ইন্ডিয়ান যে পার্সন বংশগতভাবে ভারতীয় ছিলেন এমন ব্যক্তিরা এখন বিদেশে থাকেন, তারা যদি পুনরায় 7 বছর এসে ভারতে থাকে, তাহলে তারা ভারতের নাগরিক হবে। A person of Indian origin who ordinarily residents of any country in any place outside undivided India, অবিভক্ত ভারতে যদি কোনো ব্যক্তি বাইরে ছিল, যখন ভারত স্বাধীন হয়নি তখন যদি কোনো ব্যক্তি বাইরে ছিল, বিদেশে ছিল, তারা ভারতের নাগরিক হিসাবে গণ্য হবে। আর কোনো পেরেন্টস যদি ভারতীয় হয়, তার ছেলে অটোমেটিক ভারতীয় হিসাবে গণ্য হবে স্বাধীনতার আগে পর্যন্ত। তাহলে এগুলো ছিল আমাদের অ্যাকুইজেশন, কিভাবে অ্যাকুয়ার করা যায় সিটিজেনশিপ, কিভাবে লুজ হয়, লস কিভাবে হয়, সিটিজেনশিপ লস কিভাবে হয়, কিভাবে চলে যায় ভারতের নাগরিকত্ব, সেটা আমরা দেখব। লস অফ সিটিজেনশিপ, দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 also provides 3 modes of losing citizenship। কিরকম লস করার জন্য সিটিজেনশিপ কি কি করতে হয়? বাই রিনাউন্সিয়েশন, ইফ এ পারসন গিভ আপ হিজ ইন্ডিয়ান সিটিজেনশিপ, যদি সে ইন্ডিয়ান সিটিজেনশিপ ছেড়ে দেয়, আফটার অ্যাকুয়ারিং দ্য
সিটিজেনশিপ অফ অ্যানাদার কান্ট্রি। অন্য দেশের সিটিজেনশিপ নিলে অটোমেটিক্যালি ভারতে সিটিজেনশিপ চলে যাবে, কোনো ব্যক্তির সিটিজেনশিপ অটোমেটিক্যালি চলে যাবে। এটার কথা বলে আর্টিকেল 9, এটার কথা বলে আর্টিকেল 9, যে অন্য কোনো দেশের সিটিজেনশিপ যদি নেওয়া হয় তাহলে ভারতের সিটিজেনশিপ অটোমেটিক্যালি চলে যাবে। অন্য কোনো দেশের সিটিজেনশিপ যদি নেওয়া হয় তাহলে ভারতের সিটিজেনশিপ অটোমেটিক্যালি চলে যাবে। বাই টার্মিনেশন, when an Indian citizen voluntarily acquire the citizenship of another, আচ্ছা এটা এখানে দেয়া আছে। When an Indian citizen voluntarily acquires the citizenship of another country, his Indian citizenship automatically terminate. এটা আর্টিকেল 9, এটা আর্টিকেল 9 বলা আছে যদি কোনো পার্সন ব্যক্তি অন্য দেশের সিটিজেনশিপ নেয়, নাগরিকত্ব নেয়, তাহলে তার সিটিজেনশিপ অটোমেটিক্যালি চলে যাবে। বাই deprivation of citizenship by the government of India on the fraud and false, ভারতের সঙ্গে দেশের সঙ্গে যদি ফ্রড করে, কেউ চিট করে, তাকে ভারত সরকার নাগরিকত্বের অধিকার থেকে বাদ দিতে পারে। ভারত সরকার তাকে নাগরিক আর রাখবে না যদি সে দেশের সঙ্গে চিট করে, দেশদ্রোহিতা করে যদি কেউ, তাহলে তাকে নাগরিকত্ব অধিকার আর দেয়া হবে না। তাহলে এগুলো ছিল ভারতের নাগরিকত্ব চলে যাওয়ার উপায়। Representation and concealment of material fact of being disloyal to the constitution, যদি কেউ কনস্টিটিউশনের উপর ভরসা না রাখে, যদি কেউ কনস্টিটিউশনকে অবজ্ঞা করে, তাহলেও তার সিটিজেনশিপ ভারতে চলে যেতে পারে, কনস্টিটিউশনকে যদি কেউ অবজ্ঞা করে। স্পেশাল রাইট টু ইন্ডিয়ান সিটিজেন, এটা বলা আছে আর্টিকেল 10, আর্টিকেল 10-এ বলা আছে ইন্ডিয়ান সিটিজেনশিপ যে সুবিধাগুলো পাবে, ইন্ডিয়ান সিটিজেনরা যে সুবিধাগুলো পাবে, যে রাইটস গুলো পাবে, সেগুলো কি কি? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস সাম স্পেশাল রাইটস টু ইন্ডিয়ান সিটিজেন। কি কি দেয়া হয়? আর্টিকেল 15 মানে এজ, সেক্স, প্লেস অফ বার্থ, এটার ভিত্তিতে সমতা, এর ভিত্তিতে কোনো বৈষম্যতা রাখা চলবে না। আর্টিকেল 16 সরকারি চাকরি সকলের সমান অধিকারের কথা বলে। আর্টিকেল 19 বাক স্বাধীনতার অধিকার, এই অধিকারগুলো শুধুমাত্র ভারতের নাগরিকদের থাকবে। ভারতের নাগরিকই শুধুমাত্র সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে, সরকারি চাকরিতে সুবিধা পাবে, বিভিন্ন যে বৈষম্যতা সেখান থেকে মুক্তি পাবে। এগুলো আর্টিকেল 15, 16 and 19 belongs to Indian citizen only. Right to vote and right to become a member of parliament, MP, and state legislator, MLA, তাহলে এমপি এমএলএ হওয়া বা ভোট দেওয়ার অধিকার ভারতের নাগরিকরাই পাবে। এমপি এমএলএ হওয়া বা ভোট দেওয়ার অধিকার ভারতের নাগরিকরা পাবে, সরকারি চাকরিতে অধিকার ভারতের নাগরিকরা পাবে, বাক স্বাধীনতার অধিকার ভারতের নাগরিকরা পাবে। এলিজিবল টু জয়েন দ্য পোস্ট অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি হওয়ার অধিকার ভারতের নাগরিকদেরই থাকবে একমাত্র। দ্য ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি হওয়ার অধিকার, জাজ অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের জাজ হওয়ার অধিকার, হাইকোর্ট, হাইকোর্টের জাজ হওয়ার অধিকার, অ্যাটর্নি জেনারেল হওয়ার অধিকার, গভর্নমেন্ট অফ স্টেট, গভর্নর অফ স্টেট, রাজ্যপাল হওয়ার অধিকার, অ্যাডভোকেট জেনারেল হওয়ার অধিকার। এই পদগুলো শুধুমাত্র ভারতের নাগরিকদের জন্যই, অন্য দেশের নাগরিক এই পদগুলোয় বসতে পারবে না। দ্য প্রেসিডেন্ট, দ্য ভাইস প্রেসিডেন্ট, জাজ অফ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অ্যাটর্নি জেনারেল, গভর্নর অফ স্টেট অর অ্যাডভোকেট জেনারেল, এগুলোতে বাইরের কোনো ব্যক্তি বসতে পারবে না, ভারতের নাগরিক বসতে পারবে। ভারতের নাগরিকদের অধিকার ভোট দানের অধিকার, ভারতের নাগরিকদের অধিকার ভোট দানের অধিকার
পার্লামেন্টের মেম্বার হওয়ার অধিকার, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার হওয়ার অধিকার। এছাড়া বাক স্বাধীনতার অধিকার আর্টিকেল 19 দ্বারা, সরকারি চাকরিতে অধিকার 16 দ্বারা, আর্টিকেল 16, আর্টিকেল 15 সাম্যের অধিকার, বৈষম্য যাতে না থাকে সাম্যের অধিকার, সেটাও পাবে নাগরিকরা। ভারতের নাগরিকরা এইসব অধিকারগুলো পেয়ে থাকে। তাহলে আমরা প্রথম থেকে একবার দেখে নেব দ্য প্রিয়াম্বেল। দ্য প্রিয়াম্বেল প্রথম থেকে আমরা পুরোটা একবার রিভাইজ করে নেব কি কি আছে। দেখো, দ্য প্রিয়াম্বেল। প্রিয়াম্বেল বা প্রস্তাবনা কি? ভারতের সংবিধানের যে বিস্তৃত অংশ আছে, সংবিধানটা আছে, তার একটা ছোট সংক্ষিপ্ত সার, তার সংক্ষিপ্ত একটা সার, ভারতের সংবিধান কেমন তার কথা বলে প্রিয়াম্বেল। এই প্রিয়াম্বেলটা প্রথম ভারতে পাস করেছিল, প্রথম যিনি এনেছিলেন তার নাম ছিল জওহরলাল নেহরু। অবজেক্টিভ রেজলিউশন নামে এটাকে তিনি এনেছিলেন, পণ্ডিত জওহরলাল নেহরু। পরবর্তীকালে সেটা সংবিধান সভার দ্বারা গ্রহণ করা হয়। এই সংবিধানে প্রিয়াম্বেলটা একবার আমেন্ড করা হয়েছে 42তম সংবিধান সংশোধনীর দ্বারা। প্রিয়াম্বেলকে একবার সংশোধনী করা হয়েছে সংবিধানে 42তম সংবিধান সংশোধনীর দ্বারা। সেখানে তিনটে শব্দ যোগ হয়েছে, একটা হলো সোশ্যালিস্ট, একটা সেকুলার, আর একটা ইন্টিগ্রিটি। সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি। তো সংবিধান সংশোধন করা যায়, প্রস্তাবনা সংশোধন করা যায়। 42তম সংবিধান সংশোধন 1976 খ্রিস্টাব্দে হয়েছে সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি তিনটে শব্দের মাধ্যমে। প্রিয়াম্বেল কি ধরনের? প্রিয়াম্বেলের বাই নেচার এটা নন জাস্টিকেবল, এটাকে বিচার করা যায় না। সুপ্রিম কোর্টের কোনো ল বা কোনো কোর্টের কোনো ল দ্বারা এটাকে বিচার করা যায় না। আইডিয়া জাস্টিসের যে সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক, সোশ্যাল সামাজিক, পলিটিক্যাল রাজনৈতিক, ইকোনমিক অর্থনৈতিক, এই সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায় এবং রাজনৈতিক ন্যায়, এই তিন ধরনের ন্যায় প্রতিষ্ঠার কথা বলা আছে প্রিয়াম্বেলে। এছাড়া আইডিয়া অফ লিবার্টি, লিবার্টির কি কি আছে? লিবার্টি, ইকুয়ালিটি আর ফেটার্নিটি, তিনটে শব্দ রাশিয়া থেকে নেওয়া হয়েছে এখানে। লিবার্টি, ইকুয়ালিটি আর ফেটার্নিটি এটা ফ্রেঞ্চ রেভলিউশন থেকে নেওয়া হয়েছে। জাস্টিসের ইকোনমিক, পলিটিক্যাল এন্ড সোশ্যাল যেগুলো ছিল সেগুলো রাশিয়ার থেকে নেওয়া হয়েছে। এরপর নেক্সট আমরা দেখব প্রিয়াম্বেল কি। প্রিয়াম্বেলে যা যা লেখা আছে সেগুলো যদি আমরা ডিটেলসে দেখি, তাহলে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি রিসলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ সোভেরিন, সেকুলার, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক রিপাবলিক। সোভেরিন সার্বভৌম, সেকুলার ধর্মনিরপেক্ষ, সোশ্যালিস্ট সামাজিক, ডেমোক্রেটিক গণতান্ত্রিক, রিপাবলিক প্রজাতন্ত্র। তাহলে অ্যান্ড টু সিকিউর টু অল ইটস সিটিজেন, সমস্ত সিটিজেনকে সিকিউর করার জন্য কিসে? জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। জাস্টিস কেমন? সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায় এবং পলিটিক্যাল রাজনৈতিক ন্যায়। লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ এন্ড ওরশিপ। লিবার্টি কেমন? থট, চিন্তাধারা স্বাধীনতা, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ, ওরশিপ, ধর্ম পালন করার স্বাধীনতা, সমস্ত কিছু স্বাধীনতা এখানে দেওয়া হয়েছে।
liberty of thought, expression, belief, faith, and worship. Equality of status and of opportunity, and to promote among them all, সকলের মধ্যে এটাকে প্রমোট করা, সাম্যের ভাবটা, সাম্যের ধারণাটা সকলের মধ্যে প্রমোট করা। ইকুয়ালিটি অফ স্ট্যাটাস and of opportunity and of to promote among them all. Fraternity, ভ্রাতৃত্ববোধ, assuring the dignity of individual, সকলের মধ্যে এক একটা ব্যক্তির মধ্যে ভ্রাতৃত্ববোধ, and the unity and integrity of the nation, ভারতের ঐক্য, জাতীয় সংহতি এবং ঐক্যের ধারণাকে বজায় রাখা। In our constituent assembly, আমাদের সংবিধান সভায়, this 26th day of November, 26 নভেম্বর 1949, do hereby adopt, enact and give to ourselves this constitution. Adopt, enact and give to ourselves this constitution. তাহলে 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে এটা গৃহীত হয়েছে। এরপর ইউনিয়ন এন্ড ইটস টেরিটরি কি কি, 1 to 4, আর্টিকেল 1 to 4 আছে। আর্টিকেল 1 কিসের কথা বলে? আর্টিকেল 1 বলে যে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, ইন্ডিয়া যেটাই ভারত, শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট, শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট, এগুলো হবে স্টেটের ইউনিয়ন, না ফেডারেশন অফ স্টেট, রাদার দেন ফেডারেশন অফ স্টেট। ফেডারেশন অফ স্টেট না হয়ে ভারত হবে ইউনিয়ন অফ স্টেট, এটা বলে আর্টিকেল 1, এটা বলে আর্টিকেল 1। আর্টিকেল 2 কি কি বলে? আর্টিকেল 2 বলে এইসব ভারতের কোনো ফরেন দেশকে যদি ক্যাপচার করে, ফরেন দেশের কোনো একটা অংশকে ক্যাপচার করে, সেটা দেখা যাবে কিসের দ্বারা? আর্টিকেল 2 এর দ্বারা। আর্টিকেল 3 কি বলে? ভারতের মধ্যে অবস্থিত যে রাজ্যটা, তার সীমানা পরিবর্তন, তার নাম পরিবর্তন, বা সেটাকে ভেঙে অন্য রাজ্য তৈরি, বা সেটার সঙ্গে আরো কোনো অন্য রাজ্য জুড়ে আরো একটা রাজ্য তৈরি করা, সেসবের কথা বলে আর্টিকেল 3। আর এই আর্টিকেল 2 আর 3 যখন হবে, তখন যে সংবিধান সংশোধনের মাধ্যমে হবে সেটা হবে আর্টিকেল 4। এটার দ্বারা হবে না, যেটা সংবিধান সংশোধনী 368, সংবিধান সংশোধনী 368 দ্বারা হবে না, আর্টিকেল 4 এর দ্বারা সংশোধনী সেখানে হবে বাই সিম্পল মেজরিটি। তো পার্লামেন্ট এইসব জিনিসগুলো করে কিসের দ্বারা? সিম্পল মেজরিটি। সিম্পল মেজরিটি মানে পার্লামেন্টে যতজন উপস্থিত আছে তাদের মধ্য থেকে সবচেয়ে বেশি যার উপস্থিতি। যদি পার্লামেন্টে 20 জন উপস্থিত থাকে, তাহলে 11 জনের ভোট চায়, যাতে করে এই সংবিধানটা পাস হয়। নেক্সটে আমরা দেখব স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট। 14টা স্টেট ছিল ভারত যখন স্বাধীন হয়, 6টা ইউনিয়ন টেরিটরিজ ছিল, সেগুলোকে ভেঙে আরো স্টেট তৈরি করা হয়। স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাস হয় 1955 খ্রিস্টাব্দে। ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত হয় অন্ধ্রপ্রদেশ, ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত হয় অন্ধ্রপ্রদেশ। স্টেট রিঅর্গানাইজেশনের জন্য কয়েকটা কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটিগুলোর মধ্যে ইম্পর্টেন্ট ছিল ধর কমিটি, JVP কমিটি, জওহরলাল নেহরু বল্লভভাই প্যাটেল কমিটি, আর পট্টবী সীতারামাইয়া, জওহরলাল নেহরু বল্লভভাই প্যাটেল এন্ড পট্টবী সীতারামাইয়া কমিটি, এন্ড ফজল আলী কমিটি 1953 খ্রিস্টাব্দে, ফজল আলী কমিটি। এই কমিটিগুলো ভাষার ভিত্তিতে স্টেট গঠনের জন্য গড়ে উঠেছিল। দিল্লি ক্যাপিটাল টেরিটরি, দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি হিসাবে ঘোষণা করা হয়েছিল 1991 খ্রিস্টাব্দের 69তম সংবিধান সংশোধনীর দ্বারা। 1991 খ্রিস্টাব্দে 69তম সংবিধান সংশোধনীর দ্বারা। একই সঙ্গে সিকিমকে ভারতের একটা রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছিল, সিকিমকে ভারতের রাজ্য হিসাবে ঘোষণা করা হয় 1975 খ্রিস্টাব্দে 36তম সংবিধান সংশোধনীর দ্বারা। 1975 খ্রিস্টাব্দে 36তম সংবিধান সংশোধনীর দ্বারা ও একইভাবে মুম্বাই প্রদেশকে ভেঙে দুটো রাজ্য তৈরি করা হয়, একটা গুজরাট এবং একটা মহারাষ্ট্র 1960 খ্রিস্টাব্দে। এগুলো হলো স্টেট রিঅর্গানাইজেশন বা রাজ্য পুনর্গঠন। নেক্সট আমরা যাব সিটিজেনশিপ। সিটিজেনশিপ কে কথা বলে? পার্ট 2। ভারতের সংবিধানের পার্ট 1 যেমন ইউনিয়ন এবং টেরিটরিজ এর কথা বলে, সেরকম পার্ট 2 কথা বলে সিটিজেনশিপ, যেখানে আর্টিকেল আছে 5 থেকে 11টা। আর্টিকেল 5 টু আর্টিকেল 11। আর্টিকেল 5 কিসের কথা বলে? আর্টিকেল 5 কথা বলে সিটিজেনশিপ এট কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। যখন কনস্টিটিউশন ঘোষিত হয় তখন থেকে সিটিজেনশিপ ভারতের, তখন থেকে যারা সিটিজেন তাদের কথা বলে। আর্টিকেল 6 কাদের কথা বলে? যারা
পাকিস্তান থেকে ভারতে এসেছিল, পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ এবং পাকিস্তান, যারা ভারতে উদ্বাস্তু হয়ে এসেছিল তাদের অধিকারের কথা বলে, সেই সব নাগরিকদের অধিকারের কথা বলে। আর্টিকেল 7 কি বলে? যারা ভারত থেকে পাকিস্তানে গিয়েছিল বা বাংলাদেশে গিয়েছিল তাদের অধিকারের কথা বলে আর্টিকেল 7। আর্টিকেল 8 কি বলে? যারা পিআইও অর্থাৎ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, যারা ওসিআই অর্থাৎ ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, জানে এনআরআই, তাদের কথা বলে আর্টিকেল 8। আর্টিকেল 9 কাদের কথা বলে? যারা অন্যান্য দেশের সংবিধানে, যারা অন্যান্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে সেই সব ব্যক্তিদের নাগরিকত্বের অধিকার ভারত থেকে চলে যাবে। যারা অন্য দেশের নাগরিকের অধিকার গ্রহণ করেছে, যারা অন্য দেশের নাগরিক হয়েছে, তাদের নাগরিকত্ব ভারত থেকে অটোমেটিক্যালি চলে যাবে, তার কথা বলে নয়। আর্টিকেল 10 কি বলে? নাগরিকদের কিছু সুবিধা, নাগরিকদের কিছু অধিকারের কথা বলে। আর আর্টিকেল 11 কি কথা বলে? আর্টিকেল 11 কথা বলে যে পার্লামেন্টের ক্ষমতা থাকবে নাগরিকদের নিয়ন্ত্রণ করার, নাগরিকদের আইন পাস করা, যেমন সিএএ, কনস্টিটিউশনের সিএ কি হয়েছিল? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ চালু করা হয়েছিল, সেটা কিন্তু এই পার্লামেন্ট দ্বারাই চালু করা হয়েছিল সিএএ বিলটা। তো পার্লামেন্ট পারে আর্টিকেল 11 দ্বারা নাগরিকত্ব সম্পর্কে কোনো বিল তৈরি করতে, কোনো আইন তৈরি করতে। অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ কি কি ভাবে হয়? বাই বার্থ হয়, যদি কেউ 1950 26শে জানুয়ারির আগে ভারতে জন্মগ্রহণ করেছে তারা অটোমেটিক্যালি ভারতের সিটিজেন, তারপরেও যারা জন্মগ্রহণ করছে তারাও অটোমেটিক্যালি ভারতের সিটিজেন। বাই ডিসেন্টের হিসাবে, তো যদি তার বাবা ভারতের সিটিজেন হয়ে থাকে স্বাধীনতার আগে, তাহলে সেই যদি 1950 থেকে 52-র মধ্যে ভারতের বাইরেও জন্মগ্রহণ করে, তাহলেও সে বাই ডিসেন্ট অনুযায়ী ভারতের সিটিজেন। বাই রেজিস্ট্রেশনের দ্বারা কি হয়? যদি কোনো ব্যক্তি ভারতে আছে, যদি সে ভারতের বংশগত হয়, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন হয়, তাহলে যদি সে 7 বছর ধরে ভারতে আছে তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে ভারতের নাগরিকত্বের জন্য। যদি কোনো ব্যক্তি ভারতে 12 বছর ধরে আছে, সে যদি বিদেশীয় নাগরিক হয় তাহলে সে ভারতে নাগরিকতার জন্য অ্যাপ্লাই করতে পারে। আর কি? যদি কোনো person of Indian origin is ordinarily residents in any country in any place outside undivided India, যখন কোনো ভারত যখন স্বাধীন হয়নি, যখন অবিভক্ত ছিল, তখন যদি তারা বাইরে থাকতো, ভারতের বাইরে থাকতো, তারা অটোমেটিক্যালি ভারতের নাগরিক হওয়ার যোগ্য হবে। আর বাই ন্যাচারালাইজেশন কি হবে? 12 বছরের জন্য ফরেন কান্ট্রি যদি কোনো লোক ভারতে এসে থাকে, সেও অ্যাপ্লাই করতে পারে ভারতের নাগরিকতার জন্য। আর কোনো টেরিটরি যদি ভারত দখল করে, অন্য দেশ যদি ভারত দখল করে, তাহলে সেই দেশের নাগরিকরা অটোমেটিক্যালি ভারতের নাগরিক হয়ে যাবে। এরপর লসিং অফ সিটিজেনশিপ, লস কিভাবে হবে সিটিজেনশিপের? যদি ভারতের কোনো ব্যক্তি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে অটোমেটিক্যালি ভারতের নাগরিকত্ব তার চলে যাবে। যদি ভারতের কোনো ব্যক্তি দেশের সঙ্গে দেশদ্রোহিতা করে বা সংবিধানকে না মানে, সংবিধানের অবজ্ঞা করে, তাহলে ভারত সরকার তার নাগরিকত্ব কেড়ে নিতে পারে। নেক্সট আমরা দেখবো স্পেশাল রাইট। সংবিধানে নাগরিকদের কিছু স্পেশাল রাইট দেওয়া হয়েছে। ভারতের নাগরিক হলে তারা কি কি স্পেশাল রাইট পাবে? প্রথম রাইটটা পাবে আর্টিকেল 15, তাদের সঙ্গে বৈষম্য করা হবে না। তাদের জাতপাত যাই হোক, তাদের রং যাই হোক, তাদের জন্ম জন্ম যেখানেই হোক, তাদের সঙ্গে কোনো ভেদাভেদ করা হবে না, আর্টিকেল 15। আর্টিকেল 16, তাদেরকে সরকারি চাকরিতে একটা সাম্য দেওয়া হবে, সরকারি চাকরি তারা অ্যাপ্লাই করতে পারবে যদি ভারতের নাগরিক হয়। আর্টিকেল 19, তাদের বাক স্বাধীনতার কথা অধিকার থাকবে, তারা সরকারের বিরুদ্ধে বলতে পারবে যদি তারা ভারতের নাগরিক হয়। নেক্সট, তাদের ভোট দেওয়ার অধিকার থাকবে, আর তাদের পার্লামেন্টে এমপি এবং আমাদের রাজ্যের বিধানসভায় এমএলএ হওয়ার অধিকার থাকবে। এছাড়া তাদের আর কি কি অধিকার থাকবে? প্রেসিডেন্ট তারা হতে পারে, ভাইস প্রেসিডেন্ট তারা হতে পারে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের জাজ হতে পারে, অ্যাটর্নি জেনারেল হতে পারে, অ্যাডভোকেট জেনারেল হতে পারে, কোন রাজ্যের রাজ্যপাল হতে পারে। এগুলো হতে পারে যদি ভারতের সে নাগরিক হয়। তো সিটিজেনশিপের আমরা এতদূর এখানে দেখলাম। এরপর এগুলো সম্পর্কে আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করব।
চলো দেখো কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করব, তার আগে আমরা 2 মিনিটের একটা ছোট ব্রেক নেব।
তো চলো আনসার করো সকলে। আনসার করো। প্রথম কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড হ্যাজ নট বিন রিটেন ইন দ্য প্রিয়াম্বেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতের প্রিয়াম্বেলে প্রস্তাবনায় কোন শব্দটা লেখা নেই? সোভেরিন, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক, ইন্ডিয়ান। অপশন এ, অপশন বি, অপশন সি। প্রিয়া নাগ, সীমা কুমার, রাইট আনসার। সুমন সেন, রং আনসার। ভালো করে দেখো শামশেদ, সুমন। দেখো, সোভেরেন, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to India into a sovereign, socialist, democratic republic. সোভেরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। তাহলে সোভেরেন, সোশ্যালিস্ট, সেকুলার সমস্ত কিছুটাই আছে প্রস্তাবনায়। কি নেই? ইন্ডিয়ান নেই। ইন্ডিয়ান নেই, ইন্ডিয়ান কথাটি প্রস্তাবনাতে নেই। নেক্সট কোশ্চেন, দ্য ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বেল, প্রিয়াম্বেলের ভাষা অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ টেকেন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ। প্রিয়াম্বেলের ভাষাটা কোন দেশের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড। কোন দেশের? হ্যাঁ সুমন, দেখো প্রিয়াম্বেলে কি লেখা আছে? প্রিয়াম্বেলে কি ইন্ডিয়ান্স লেখা আছে? প্রিয়াম্বেলে ইন্ডিয়ান্স লেখা নেই, লেখা আছে সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। সোভেরিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। ইন্ডিয়ান তো লেখা নেই। দেখো কোন দেশের সংবিধান থেকে প্রিয়াম্বেলের, ভারতের প্রিয়াম্বেলের ল্যাঙ্গুয়েজটা নেওয়া হয়েছে? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড। তো বলেছিলাম আমেরিকা বা ইউএসএ, ইউএসএ সংবিধানকে, সংবিধানে একটা প্রস্তাবনা আছে, সেটার মতো করেই ভারতের সংবিধানটা বানানো। উই দ্য পিপল অফ আমেরিকা, সেখানে লেখা আছে উই দ্য পিপল অফ আমেরিকা। ভারতের সংবিধানে লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তো রাইট আনসার হবে আমেরিকা। রাইট আনসার হবে আমেরিকা। নেক্সট, দ্য ওয়ার্ডস সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার, সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার, সামাজিক ও ধর্মনিরপেক্ষ, ওয়ার ইনসার্টেড ইন দ্য প্রিয়াম্বেল টু দ্য কনস্টিটিউশন। তাহলে সোশ্যালিস্ট এবং সেকুলার এই দুটো শব্দ কনস্টিটিউশনে কখন আনা হয়েছে? 41তম অ্যামেন্ডমেন্ট, 41 অ্যামেন্ডমেন্ট বা 41st অ্যামেন্ডমেন্ট, 42nd অ্যামেন্ডমেন্ট, 43rd অ্যামেন্ডমেন্ট, 44th অ্যামেন্ডমেন্ট। 41তম, 42তম, 43তম, 44তম। সীমা কুমার রাইট আনসার, প্রিয়া নাগ রাইট আনসার। চলো দেখো, সুমন সেন রাইট আনসার। দেখো সোশ্যালিস্ট, সেকুলার এই দুটো শব্দ 42তম সংবিধান সংশোধনী 1976 খ্রিস্টাব্দে অ্যাড করা হয়েছিল। সংবিধান সংশোধনী 42তম 1976 খ্রিস্টাব্দে অ্যাড করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য প্রিয়াম্বেল? হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য প্রিয়াম্বেল? প্রিয়াম্বেলের সোর্স কি? দ্য কনস্টিটিউশন অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, দ্য কনস্টিটিউশন অফ ইউনাইটেড কিংডম, দ্য কনস্টিটিউশন অফ ফ্রান্স, দ্য কনস্টিটিউশন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। রাইট আনসার কি হবে? সীমা কুমার রাইট আনসার। প্রিয়াম্বেলের ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সুমন সেন রাইট আনসার, প্রিয়া নাগ রাইট আনসার। আমেরিকা থেকে বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে নেওয়া হয়েছে এটা। সুব্রত মুখার্জি রাইট আনসার। নেক্সট দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন টুক দ্য কনসেপ্ট অফ সিঙ্গেল সিটিজেনশিপ। সিঙ্গেল সিটিজেনশিপ কোথা থেকে নেওয়া হয়েছে? এটা আগে আগে পড়িয়েছি আমি। সিঙ্গেল সিটিজেনশিপ কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ,
আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউকে, ব্রিটিশ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া না জাপান? সিঙ্গেল সিটিজেনশিপ, ভালো করে পড়ো কোশ্চেনটা। সিঙ্গেল সিটিজেনশিপ সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া না জাপান? আমেরিকার সিটিজেনশিপ কেমন? ব্রিটেনের সিটিজেনশিপ কেমন? সীমা কুমার রাইট আনসার। দেখো সিঙ্গেল সিটিজেনশিপ আমি পড়িয়েছিলাম যখন সোর্সেস অফ কনস্টিটিউশনটা পড়িয়েছিলাম। প্রিয়া নাগ রাইট আনসার। চলো দেখো, সিঙ্গেল সিটিজেনশিপ যে কনসেপ্ট সেটা কিন্তু ইউকে থেকে নেওয়া হয়েছে, ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে আমাদের সিঙ্গেল সিটিজেনশিপের ধারণা। ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে। সুব্রত মুখার্জি রাইট আনসার। In which list of the Indian Constitution is the citizenship included? In which list of the Indian Constitution is the citizenship included? State list, union list, concurrent list, none of the above? এখানে রাইট আনসার হবে ইউনিয়ন লিস্ট। সিটিজেনশিপটা কেন্দ্র সরকারের হাতে আছে। সিটিজেনশিপটা আছে কেন্দ্র সরকারের হাতে, পার্লামেন্টের হাতে আছে। তো ইউনিয়ন লিস্টে আছে সিটিজেনশিপ, ইউনিয়ন লিস্টে আছে সিটিজেনশিপ। Which article of the Constitution contain the provision of citizenship to person migrated to India from Pakistan? যারা পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসেছে, যারা পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসেছে তাদের কথাকে কোন আর্টিকেল বলে? আর্টিকেল 5, আর্টিকেল 6, আর্টিকেল 7, আর্টিকেল 8? সীমা কুমার রাইট আনসার। প্রিয়া নাগ রাইট আনসার। যারা পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসেছিল তাদের কথা বলে কোন আর্টিকেল? প্রিয়া নাগ রাইট আনসার, সীমা কুমার রাইট আনসার। তা আর্টিকেল 5 কি বলে? আর্টিকেল 5 বলে কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, যখন কনস্টিটিউশন ঘোষিত হয় তখন থেকে নাগরিকত্ব। আর্টিকেল 6 বলে যে পাকিস্তান থেকে যারা ভারতে এসেছে তাদের নাগরিকের অধিকারের কথা বলে। আর্টিকেল 7 কি বলে? ভারত থেকে যারা পাকিস্তান গেছে। আর্টিকেল 8 কি বলে? পিআইও, এনআরআই, ওসিআই দের কথা বলে। সুমন সেন রাইট আনসার। ইন্ডিয়ান পার্লামেন্ট has the power to create a new state under which of the following constitutional provision? নতুন একটা স্টেট গঠন করতে পারে ইন্ডিয়ান পার্লামেন্ট কোন কনস্টিটিউশনাল প্রভিশনের দ্বারা? ইন্ডিয়ান পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু ক্রিয়েট এ নিউ স্টেট, কোন একটা নতুন রাজ্য ভারতের পার্লামেন্ট গঠন করতে পারে। কোনটার দ্বারা? আর্টিকেল 1, আর্টিকেল 2, আর্টিকেল 3, আর্টিকেল 4? প্রিয়া নাগ, সুমন সেন। দেখো আর্টিকেল 2 না আর্টিকেল 4 কি হবে? সীমা কুমার, সুমন সেন, প্রিয়া নাগ সকলেই রাইট আনসার দিয়েছো। আর্টিকেল 3। আর্টিকেল 3 দ্বারা কোনো একটা রাজ্যের নতুন রাজ্য তৈরি হয়, কোনো একটা রাজ্য নাম পরিবর্তন হয়, কোনো একটা রাজ্যের বাউন্ডারি চেঞ্জ হয় আর্টিকেল 3 দ্বারা। আর্টিকেল 2 হলে নতুন কোনো একটা অঞ্চল বা টেরিটরি ভারত দখল করলে সেই জায়গাটা আর্টিকেল 2 এর দ্বারা হয়। আর্টিকেল 4 কি হয়? 2 এবং 3 যে অ্যামেন্ডমেন্ট গুলো হয় আর্টিকেল 4 এ হয়, কনস্টিটিউশনের যে অ্যামেন্ডমেন্ট। আর আর্টিকেল 1টা হচ্ছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট। চলো নেক্সট দেখো, according to article 1 of Indian Constitution, India is, according to article 1 of Indian Constitution, India is group of state, federation of state, confederation of state, the union of state. রাইট আনসার কি হবে? আর্টিকেল 1 এর দ্বারা ইন্ডিয়াকে কি বলা হয়? গ্রুপ অফ স্টেট, ফেডারেশন অফ স্টেট, কনফেডারেশন অফ স্টেট, দ্য ইউনিয়ন অফ স্টেট। শামসেদ হাসান রাইট আনসার। প্রিয়া নাগ রাইট আনসার। সুমন সেন রাইট আনসার। ইন্ডিয়া কি? ইন্ডিয়া হলো দ্য ইউনিয়ন অফ স্টেট। ইন্ডিয়া হলো
দ্য ইউনিয়ন অফ স্টেট। নেক্সট, the UT, Union Territories in India are administered by ইউনিয়ন টেরিটরি, ভারতের ইউনিয়ন টেরিটরি গুলো কে অ্যাডমিনিস্ট্রেট করে? অ্যাডমিনিস্ট্রেশন কাদের উপর থাকে? প্রেসিডেন্টের উপর, লেফটেন্যান্ট গভর্নমেন্টের উপর, হোম মিনিস্টারের উপর, অ্যাডমিনিস্ট্রেটরের উপর। ইউনিয়ন টেরিটরি কে শাসন করে? ইউনিয়ন টেরিটরি শাসন করে লেফটেন্যান্ট গভর্নমেন্ট, প্রেসিডেন্টের তাকে নিয়োগ করে। লেফটেন্যান্ট গভর্নমেন্ট ইউনিয়ন টেরিটরিকে শাসন করে, প্রেসিডেন্ট তাকে নিয়োগ করে, সেখানে সেখানে তাকে নিয়োগ করে ভারতের রাষ্ট্রপতি। আর শাসন করে কে? ইউটি, দ্য লেফটেন্যান্ট গভর্নর। লেফটেন্যান্ট গভর্নর, রাইট আনসার হবে বি। রাইট আনসার হবে বি। তাহলে আজকে তোমাদের পলিটির ক্লাস এত দূরই। সন্ধ্যাবেলায় সন্ধ্যে 7টায় তোমাদের ইন্ডিয়ান ইকোনমির ক্লাস আছে, সকলে জয়েন করবে। আজকে ক্লাসটা তোমাদের এখানেই শেষ করছি, চলো।